হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেইনসের যে পরীক্ষায় ইংরেজি থাকবে সেই সাবজেক্টের উপরে আমি কিন্তু তোমাদের জন্য আরেকটা খুবই সুন্দর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। চলো কথা না বাড়িয়ে তাহলে আজকে আমরা প্র্যাকটিস সেটে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, চলো। প্র্যাকটিস সেট কত? এটা আমাদের 7 নাম্বার কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 7। তো প্রথম প্রশ্ন আমাদের যেটা আছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি এইখানে কি রয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন কিন্তু এখানে সেট করা হয়েছে। প্রথম সেন্টেন্স, দ্য টিম হ্যাভ ওন দ্য ম্যাচ গেল। তারপরে দ্বিতীয়, দ্য টিম উইনস দ্য ম্যাচ গেল। সিতে বলেছে দ্য টিম উইনিং দ্য ম্যাচ। আচ্ছা, এটা থেকে শুরু করছি একটু, দ্য টিম উইনিং দ্য ম্যাচ। তাহলে এখানে ভার্বের সঙ্গে অর্থাৎ মেইন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আছে, তাহলে যেটা অবশ্যই হওয়া উচিত ছিল এইখানে একটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কিন্তু দরকার ছিল, সেটা যেহেতু নেই তাহলে অপশন সি কিন্তু হচ্ছে না। তারপরে কি, দ্য টিম উইন দ্য ম্যাচ, অর্থাৎ টিম কি করে, খেলাটি বা ম্যাচটিকে তারা জেতে আর কি। এইবার বিষয়টা হচ্ছে টিম, টিম মানে হচ্ছে দল, দ্য টিম মানে দলটি বা টিমটি, দলটি। এইবার দলটি যে রয়েছে, একটা দলে কতজন সদস্য থাকে? অনেক, অর্থাৎ মোর দ্যান ওয়ান। কিন্তু এটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিটকে নির্দেশ করছে। ঠিক আছে, বোঝা গেল? একটা টিম, সেই টিম অনেক সদস্য নিয়ে গঠিত হয়, কিন্তু টিমের মধ্যে অনেকে থাকলেও টিম কিন্তু এইখানে একটিকেই নির্দেশ করছে, অর্থাৎ দ্য টিম, অর্থাৎ টিমটি। তাই এখানে যেহেতু সিঙ্গেল ইউনিট ইউজ হচ্ছে টিমটা, তাই আমার কিন্তু অপশন বি সঠিক উত্তর হবে। দ্য টিম উইন্স দ্য ম্যাচ, অর্থাৎ টিমটি কি করে, ম্যাচটিকে কিন্তু জেতে। ঠিক আছে, এখানে দেখো দ্য টিম, এখানে যদি হ্যাজ থাকতো হ্যাভের পরিবর্তে, তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু ঠিক হতো, কিন্তু সেটা যেহেতু নেই তাই অপশন এ কিন্তু হচ্ছে না। অপশন সি তো আগেই এলিমিনেট হয়ে গেছে। আর অপশন ডিতে কিন্তু দ্য টিম উইন দ্য ম্যাচ, এইখানে কিন্তু এস থাকলেই কিন্তু ঠিক হতো। তাহলে আমি অপশন এলিমিনেট করে বা একটু ভেতরের বিষয়টাও বললাম, সেই অনুযায়ী অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন কি, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের কথাই কিন্তু বলা হয়েছে শি সেইড, সে বলেছিল, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এইবারে এইখানে রিপোর্টিং ভার্ব কি, সেইড, সিম্পল পাস্ট টেন্স, এবং এইখানে রিপোর্টেড ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে নিয়ম হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটা আছে, টিং ভার্ব বলি আমি, কি টিং টিং টিং, টেট টেট টেট, টিং ভার্ব টেট ভার্ব। এবার টিং ভার্ব যদি অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমার ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করার সময় সেটাও কিন্তু পাস্ট টেন্সে চলে যাবে, অর্থাৎ অ্যাম গোয়িংটা কিন্তু পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার গোয়িং কিন্তু হয়ে যাবে। তাহলে দেখি, শি সেইড দ্যাট, ও লিঙ্কার আমার কিন্তু দ্যাট আসবে, শি সেইড দ্যাট শি হ্যাড গন টু দ্য মার্কেট, কিন্তু এটা তো হয়ে গেল পাস্ট পারফেক্ট, তাহলে এটা হচ্ছে না। অপশন বিতে কি বলেছে, শি সেইড দ্যাট শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, এখানে ইজ গোয়িং আছে, এটা কেন হলো না? সেটা হচ্ছে যেহেতু রিপোর্টিং ভার্ব সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টেড ভার্বটাকেও কিন্তু ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্টেই নিয়ে আসতে হবে, তাহলে এটাও হচ্ছে না। অপশন সিতে রয়েছে শি সেইড দ্যাট শি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, দেখো তো মিলে কিনা, শি সেইড লিঙ্কার হচ্ছে দ্যাট, এইখানে লিঙ্কার হচ্ছে দ্যাট, তাহলে এই যে দ্যাট বসে গেল। তারপরে কি, আইটা কাকে নির্দেশ করে? শিকে নির্দেশ করে, তাহলে আমার এইখানে আয়ের পরিবর্তে শি, আমি তো আর যাচ্ছি না, কথাটা যে বলেছে সেই মার্কেটে যাচ্ছে, তাহলে শি বসলো। তারপরে কি, এইখানে অ্যাম গোয়িং, তাহলে শি এর সঙ্গে ইজ বসার কথা, তো শি এর পরে যেহেতু ইজটা ওয়াজ হয়ে যাচ্ছে, তাহলে ওয়াজ হলো। তারপরে মেইন ভার্ব কি, গো, ওয়েন্ট, গন, অর্থাৎ এখানে গোয়িং আছে, সেটাই হলো গোয়িং কোথায়, টু দ্য মার্কেট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ দুইয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আর এইখানে কি রয়েছে, শি উইল গো টু দ্য মার্কেট, এটাও কিন্তু হচ্ছে না, যেহেতু অলরেডি আমি পেয়ে গেছি, আর এখানে ফিউচারের কিন্তু কোনো ব্যাপারই নেই, তাই এটা কিন্তু হচ্ছে না। বোঝা গেল?
এরপরে আমাদের কোশ্চেন নাম্বার কি 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডিগ্রি অফ কম্পারিজন ফর দ্য অ্যাডজেক্টিভ গুড। অর্থাৎ গুড মানে ভালো, গুড এই শব্দটি আসলে হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাংলায় যাকে বলছে বিশেষণ। বিশেষণ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করে কোয়ালিফাই করে। নাউন বা প্রোনাউনের অর্থাৎ নাউন অর্থাৎ বিশেষ্য পদ, আর প্রোনাউন মানে সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে নির্দেশ করে কে, আমার হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে আমরা তো ছোটবেলার থেকেই পড়েছি গুড, বেটার, বেস্ট। অর্থাৎ গুডটা কি, তাহলে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটাই তো সঠিক উত্তর হওয়া উচিত। আমার বাকি বি সি ডি এই তিনটি অপশন না দেখলেও চলে, তাও দেখে নিচ্ছি কি আছে। গুড, গুড আর গুডেস্ট এরকম তো হয়ই না। গুড, বেস্ট, বেটার এটাও হচ্ছে না, কেননা সিকোয়েন্স অর্থাৎ সিকোয়েন্সটা ঠিকঠাক আছে কিনা। আর একটা কি গুড, বেটার, গুডেস্ট, না এটাও হচ্ছে না। তাহলে আমার বি সি ডি কিন্তু হলো না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ, গুড, বেটার, বেস্ট। এটাও কিন্তু খুব সোজা প্রশ্নই ছিল। নেক্সট কোশ্চেন, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাকে কেন চুজ করতে হবে? টু কমপ্লিট দ্য সেন্টেন্স। খুব সোজাই, আশা করি সকলেই পারবে যারা দেখছো। শি ইজ ফন্ড ড্যাশ প্লেইং চেস, অর্থাৎ সে চেস মানে কি দাবা খেলতে সে খুব ভালোবাসে বা দাবা খেলাটা তার কাছে খুব প্রিয়। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফন্ডের পরে কি বসা উচিত বলো তো? অফ। অর্থাৎ শি ইজ ফন্ড অফ প্লেইং চেস। ঠিক আছে, এটা কিন্তু খুব সোজাই ছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে যে শূন্যস্থান পূরণের যে কোশ্চেনটা এটা এখানে সেট করা হয়েছে সেটা কিন্তু বেশ সোজাই ছিল। চলো তারপরে কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দি এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, এরর কারেকশন যে জায়গাটা আছে সেইখান থেকে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক। এইখানে বলেছে ইচে ভুল, অফে ভুল, হ্যাভে ভুল নাকি দেয়ার ভুল। তাহলে কোন জায়গাতে কিন্তু ভুল রয়েছে এটা আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো সাবজেক্ট, এই গোটা অংশটা কিন্তু সাবজেক্ট। ইচ অফ দ্য স্টুডেন্টস, এইবার কি কনসেপ্টটা হচ্ছে সাবজেক্ট গোটা অংশ হলেও মেন সাবজেক্ট কোনটা? ইচ। অর্থাৎ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রত্যেককেই, মনে করো 10 জন ছাত্র আছে, প্রত্যেককেই ধরো রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে রোল নাম্বার 1 যার, সে যেমন একজন ছাত্র মানে ইচ স্টুডেন্ট মানে একজন ছাত্র, তেমনিভাবে 2 মানে সেপারেটলি ইন্ডিভিজুয়ালি এককভাবে। তাহলে এইখানে যেটা হচ্ছে মেইন সাবজেক্ট হচ্ছে ইচ। ইচ অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রত্যেককেই। অর্থাৎ এইখানে যেহেতু মেইন সাবজেক্টটা তোমার সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাই কিন্তু এইখানে কি হওয়া উচিত? হ্যাভের জায়গায় হওয়া উচিত হচ্ছে হ্যাজ, তাই তো? তাহলে যে অংশটিতে ভুল রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টের অনুযায়ী, মানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে ভার্বের সঠিক বসানোটা কিন্তু হয়নি, তাই এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যাভ। এটাও সোজা ছিল, খুব বেশি কঠিন যে এরর কারেকশন সেটাও কিন্তু নয়। চলো তাহলে ঝটিকা সফরে আমরা 6 নম্বর কোশ্চেনে যাচ্ছি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দি ওয়ার্ড অ্যাবান্ডান্ট? অ্যাবান্ডান্ট মানে কি? প্রথমে এটার বাংলা মানে জানতে হবে। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রাচুর্য, মানে প্রচুর পরিমাণে কোনো কিছু থাকা। এইবার এই অ্যাবান্ডান্ট বা প্রচুর পরিমাণে থাকা বা প্রাচুর্যতা যে জিনিসটাকে বোঝাচ্ছে সেটার সিনোনিম বের করতে হবে। স্কার্স মানে কি? স্বল্পতা বা অল্পতা। স্কার্স মানে হচ্ছে স্বল্পতা, স্বল্পতা বা অল্পতা। প্লেন্টি মানে কি? প্রচুর পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা। শর্টেজ মানে কি? কমতি বা ঘাটতি। আর লিমিটেড মানে হচ্ছে সীমিত। তাহলে দেখো স্কার্স, শর্টেজ, লিমিটেড এরা কিন্তু একে অপরের সিনোনিমাস ওয়ার্ড, কিন্তু তোমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট অর্থাৎ প্রচুর পরিমাণে থাকা, পর্যাপ্ত পরিমাণে থাকা, তার সিনোনিমাস ওয়ার্ড। তাহলে প্লেন্টি মানেও কি? প্রচুর পরিমাণে থাকা। তাহলে খুব সোজা, এইখানে অ্যাবান্ডান্টের তোমার যে সিনোনিমাস ওয়ার্ড বা সিনোনিম, কারেক্ট সিনোনিম বা সঠিক সিনোনিম সেটা কিন্তু প্লেন্টি হয়ে যাচ্ছে। এরপরে চলো তো কি, হোয়াট ইজ দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেনেরাস? জেনেরাস মানে হচ্ছে উদারতা, জেনারাস মানে হচ্ছে উদারতা বিষয়টাকে নির্দেশ করছে। এবার কাইন্ড মানে কি? দয়ালু। তাহলে তোমার চেয়েছে কিন্তু অ্যান্টোনিম, সিনোনিম চাইনি কিন্তু, ভালো করে বোঝো।
তাহলে জেনারাস মানে উদার, তাহলে অনুদার বা উদার নয় এরকমটাকেই খুঁজে বের করতে হবে। সেলফিশ মানে কি বলতো, সবাই জানি আমরা সেলফিশ জায়ান্ট আমরা গল্প পড়েছিলাম ছোটবেলায়। তাহলে সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, তাহলে এটাই সঠিক উত্তর হওয়া উচিত। আমি আগেই টিক দিলাম। তারপরে দেখি ব্রেভ মানে কি সাহসী, জেনারাস উদার, এর বিপরীত ব্রেভ কখনোই হতে পারে না। হাম্বল মানে হচ্ছে বেশ নম্র ভদ্র এইরকম অর্থকেই নির্দেশ করে, সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে অ্যাজ পার অপশন আমার কিন্তু অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে জেনারাস অর্থাৎ হচ্ছে উদার বা স্বার্থহীন, আর সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর হয়ে গেল। তাহলে 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অর্থাৎ অ্যান্টোনিম যেটা খুঁজে বের করতে বলা হয়েছে তার সঠিক উত্তর হচ্ছে সেলফিশ। তারপরে কোশ্চেন নাম্বার কত 8, চুজ দ্য কারেক্ট প্রোভার্ব অফ দ্য গিভেন সিচুয়েশন, অর্থাৎ কারেক্ট প্রোভার্ব বলেছে এ পারসন হু মেক্স ডিসিশন থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস মানে কি ফলাফল, অর্থাৎ এইখানকার যে প্রভাবটা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু তার মানেটা হচ্ছে এরকম, একজন ব্যক্তি যে হচ্ছে কোনো কিছু করার আগে তার ফলাফলের কথাটা কিন্তু সে ভেবে নেয়। তাহলে এর সঠিক প্রভাবটা কি হবে, বলা হয়েছে স্টিচ ইন টাইম সেভস 9, সঠিক সময়ের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু 9 জনকে কি করে সেভ করে। তো এরকম আক্ষরিক অর্থ হয়, মানে অসময়ের 1 ফোর 10 সময়ে মানে অসময়ের 1 ফোর অসময়ের 10 ফোরের সমান, তার মানে সঠিক সময়ে সঠিক কাজটা করা। এইখানে বলেছে লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ লুক মানে দেখো, বিফোর ইউ লিভ মানে হচ্ছে লাফ দেওয়ার আগে তুমি কিন্তু ভালো করে দেখে নাও কোথায় তুমি লাফ দিয়ে পড়বেই, ঠিক আছে। অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ কথার চেয়ে কাজের যে দরাজ বা কাজের যে তোমার কি বলবো, কাজের যে মনে করো ভালোবাসাটা সেটা কিন্তু সবসময় বেশি। দি আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, অর্থাৎ যে আগে আসবে সেই কিন্তু সুযোগটা পাবে। তাহলে এইখানকার যে মানে অর্থাৎ প্রভার্বের মানে সেই অনুযায়ী অপশন বিটা কিন্তু সব থেকে ভালো খাপ খায়, সেটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ লাভ দেওয়ার আগে কি করো ভালো করে দেখে নাও কোথায় তুমি যখন একটা সিদ্ধান্ত নিচ্ছ এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে তোমার ফলাফলটা কীরকম হতে পারে, সেটা কি ইতিবাচক নাকি নেতিবাচক, সেই জিনিসটা কিন্তু দেখে নেওয়া দরকার জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই। তাহলে লুক বিফোর ইউ লিভ মানে কি, এ পারসন হু মেক্স ডিসিশনস থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, কেননা কনসিকুয়েন্স মানে ফলাফল, অর্থাৎ একজন ব্যক্তি যে ফলাফলের কথা চিন্তা করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে। তাহলে তারপরের কোশ্চেন কি, ফাইন্ড দি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফ্রেজ, কি সেই ফ্রেজটা রয়েছে, এ পারসন হু ইজ অলওয়েজ অন দ্য মুভ নেভার স্টেইস অ্যাট ওয়ান প্লেস, একজন ব্যক্তি একজন মানুষ যে সব সময় মুভমেন্টে থাকে, চলনশীল থাকে, কোথাও স্থির থাকে না, নেভার স্টেইস কখনোই দাঁড়ায় না, অ্যাট ওয়ান প্লেস এক জায়গায় স্থির থাকে না। চলো এখানে কি বলেছে, নোমাড আমি আগে এটার মানে বলছি না, হারমিট মানে কি সাধু বাবা, ওয়েন্ডারার মানে হচ্ছে ভ্রমণকারী ঘুরে বেড়ায়, ট্রাভেলার মানেও ভ্রমণকারী, তাহলে এগুলো কিন্তু হচ্ছে না। এবার নোমাড মানে কি যাযাবর, অর্থাৎ এটার যদি আমরা শুদ্ধ বাংলা করি নোমাড মানে হচ্ছে যাযাবর। এবার যাযাবর ব্যক্তিরা কি হয়, যাযাবর ব্যক্তিরা কিন্তু কখনোই এক জায়গায় স্থিরভাবে থাকে না, তারা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়ায়। এবার ট্রাভেলার মানে কি ভ্রমণকারী, ধরো আমি কোথাও পুরীতে ঘুরতে গেলাম, এবার ঘুরে আমি কি করব, আমি কিন্তু আমার বাড়িতে একটা নির্দিষ্ট সময় পরে চলে আসব। ওয়েন্ডারার মানে হচ্ছে যে ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়ায় সেই অর্থে। আর হারমিট সাধু সন্ন্যাসী যিনি বা যারা রয়েছেন তাদেরকে বোঝায়। তাহলে এগুলো কিন্তু একটাও হচ্ছে না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ। এইবার হচ্ছে এখানে সুন্দর একটা প্রশ্ন, আইডেন্টিফাই দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ অশুদ্ধ আকারে বানানবিধি অনুসরণ না করে যে শব্দটিকে লেখা হয়েছে সেটাকে খুঁজে বের করো। তাহলে কি প্রথমে কি এমবারাসমেন্ট, এমবারাসমেন্ট এটা গেল প্রথম শব্দ। তারপরে কি ডেফিনেটলি,
ডেফিনেটলি, তারপরে কি নেসেসারি, নেসেসারি, তারপরে কি অকারেন্স। এইবার দেখো তো ডেফিনেটলি বানানটা দেখে কি একটু অন্যরকম মনে হয়, নাকি নেসেসারি বানানটা, নাকি অকারেন্স, কোনটা দেখে কি মনে হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। এম্বারাসমেন্ট, ডেফিনেটলি, নেসেসারি, অকারেন্স। তাহলে যেটা এইখানে অশুদ্ধ আকারে বানানটা লেখা আছে সেটা হচ্ছে ডেফিনেটলি। এইখানে যেটা হওয়া উচিত ছিল এর বদলে এইখানে হওয়া উচিত ছিল আই, ডেফিনেটলি। ডিই, ডিই, ডেফি, এফআই, ডেফিনাইটলি, NITELY। তাই তো এইখানে এনের পরে এ না হয়ে হওয়া উচিত ছিল আই। তাহলে এই বানানটা কিন্তু এখানে মিসস্পেলড আকারে কিন্তু লেখা আছে, অর্থাৎ ভুলভাবে লেখা রয়েছে। তাহলে 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং এখানে বলা আছে, বা আমিও তোমাদেরকে বলছি যে প্লিজ আমাদেরকে তোমরা একটু সুযোগ করে দাও, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এবং আবার আরেকটা বিষয়, একজন কমেন্ট করেছে যে স্যার প্রত্যেক দিন ভিডিওগুলো নিয়ে আসুন। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে প্রত্যেক দিনই তোমাদের কার্যকরভাবে একটা করে অন্তত ইংলিশের ভিডিও আমি যেন দিতে পারি, সেই সময়টা বের করে নিয়ে আমার ব্যস্ত জীবনের মধ্য থেকে, সেটা কিন্তু চেষ্টা থাকবেই। শুধু সেটাই নয়, অন্যান্য স্যাররা যে ক্লাস করছেন সেই ব্যাপারেও বলবো যে তোমরা ক্লাসগুলোকে ফলো করো। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, এবং তোমাদের মূল্যবান যে কমেন্ট বা মন্তব্য সেটাও কিন্তু তোমরা ভিডিওর শেষে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু লিখে দাও। তাহলে আজকের মতো আমাদের এই প্র্যাকটিস সেশন 7 এটা কিন্তু শেষ হয়ে গেল। আশা করব তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আজকের মতো তাহলে এখানে রাখছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি।